ট্রাম্পের উপর চাপ ছিল যুদ্ধবিরতিতে ইরানকে রাজি করানো। ৭০ জন ট্রাম্পের অপসারণ চেয়েছেন। ইসরায়েলকে ডাকাই হয়নি এই আলোচনার মধ্যে, ইসরায়েলকে কোনোভাবে অংশ নিতে দেয়া হয়নি। সেই আয়রন ডোম এখন আয়রন ডুম হয়ে গেছে। সে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিচ্ছে ইরান, এবং হরমুজ দিয়ে এখন আগামী 15 দিন যথেচ্ছভাবে যে জাহাজ চলাচল করতে পারবে। মূল যোগাযোগটা পাকিস্তানের পক্ষে রাখছেন হচ্ছে এই যে ফিল্ড মার্শাল আসিম মুনির। ইসরায়েলের এখন মুখ রক্ষা করাটা খুবই শক্ত। চর্চা ডিকোডে স্বাগতম। ইরানের সভ্যতা মুছে ফেলা হবে, ইরানকে প্রাচীন যুগে ফিরে নেওয়া হবে, ইরানের হরমুজ প্রণালী না খুললে কয়েক দফার আলটিমেটাম, স্থল অভিযানের হুমকি, নানা নাটকীয়তার পর মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির ঘোষণা করেছেন। 14 দিনের এই যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে ইসরায়েলও, তবে লেবানন নিয়ে তাদের কিন্তু আছে। ওদিকে ইরান নানা শর্তের মধ্য দিয়ে এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের যে সংকট ছিল সেই সংকটের এখন কি অবস্থা, যুদ্ধবিরতির পর জ্বালানি তেলের বাজারের কি অবস্থা, এসব নিয়ে কথা বলবো। সঙ্গে আছেন চর্চার ব্যবস্থাপনা সম্পাদক সেলিম খান। সেলিম খান, আপনাকে স্বাগতম। 14 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প, এতে সম্মতি দিয়েছে দুপক্ষই, অন্য যে ইসরায়েল এবং ইরান। সব মিলিয়ে হঠাৎ করে ট্রাম্পের এই যুদ্ধবিরতি ঘোষণা কেন? তার কি দেয়ালে পিঠ থেকে গিয়েছিল? দেখুন, প্রথম হচ্ছে যুদ্ধবিরতির ঘোষণা আসায় আমার আপনার মতো সাধারণ মানুষ, সারা বিশ্বের সাধারণ মানুষ সবাই আনন্দিত, খুশি যে এই ভয়াবহ ধ্বংসযজ্ঞ যেটা চলছে, যে ধ্বংসযজ্ঞ, যে প্রাণহানি চলছে, এর নিন্দা করার কোনো ভাষা আমাদের নেই। কিন্তু এই জায়গা থেকে যে সাময়িক হলেও যে একটা নিষ্কৃতি আসছে, সেটাকেই আগে আমার মনে হয় যে ধন্যবাদ জানানো উচিত, সাধুবাদ জানানো উচিত। এবং দুপক্ষই যে ছাড় দিয়ে একটি জায়গায় এসেছেন, সেই জায়গায় আপনার আমাদেরকে মনে রাখা উচিত যে ছাড় দেওয়া ছাড়া আন্তর্জাতিক যে রীতিনীতি, কূটনীতি বলি, যাই বলি না কেন, সেখানে উভয় পক্ষকেই ছাড় দিতে হয়। এই ছাড় দেওয়া মানে হার নয়, এই ছাড় দেওয়া মানে পিছিয়ে যাওয়া নয়, এই ছাড় দেওয়া মানে অসম্মানের বিষয় নয়। এটা একটা রীতি, এবং এই রীতিতেই মানুষ পরস্পরের সঙ্গে মিলেমিশে একত্রীভূত আছে, এইভাবেই থাকে। কারণ আপনি যেটা বলছিলেন যে ট্রাম্পের হার না জয়, ট্রাম্পের বিষয়টা, ট্রাম্পের উপর একটা বড় চাপ ছিল এবং এখনও আছে যে এই যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার। এটা কিন্তু ট্রাম্পের ঘরে বাইরে সব দিকে প্রচণ্ড চাপ। কারণ ট্রাম্পের এক হচ্ছে যে তার আমেরিকা একটা পরিকল্পনা অনুযায়ী চলে। সেই পরিকল্পনার মধ্যে এই ইরান যুদ্ধ, হঠাৎ করে ইরান যুদ্ধ এবং এই মাপের যুদ্ধ, যেটা ধরেন 5 সপ্তাহ চলার পরেও থামার কোনো লক্ষণ ছিল না, সেই এতদিন ধরে যুদ্ধ চলবে, এই যুদ্ধের জন্য আমেরিকার কোনো প্রস্তুতি ছিল না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আমেরিকানরাও এই জিনিসটা পছন্দ করছে না। তাদের যে বিলিয়ন ডলার খরচ হয়ে যাচ্ছে, এই খরচ আসবে কোত্থেকে? আসবে হচ্ছে আমেরিকার সাধারণ মানুষের পকেট থেকে। 2 নম্বর হচ্ছে যে ইসরায়েলের যে ভান্ডার ফুরিয়েছে, এটা কেউ আমরা জানি যে ইসরায়েলের আকাশ আগে ছিল পুরোপুরি সুরক্ষিত, আয়রন ডোম, মানে তারা যেন লোহার বর্ম দিয়ে মুড়ে রেখেছে তাদের আকাশকে, সেখানে কোনো কিছু প্রবেশ করতে পারে না। সেই জিনিসটা যে পুরোপুরি একটা ফানুস, সেটাকে ফুটো করে দিয়েছে, সেই ফানুসটাকে ফুটো করে দিয়েছে ইরান। যে ইরানের প্রতিটি হামলা গিয়ে তেল আবিব সহ, হাইফা সহ যে জায়গায় তারা আক্রমণ করতে চাচ্ছে, সেই জায়গায় আক্রমণ করতে পারে। এখন ইসরায়েলেরও এখানে অনেক পেছন দিক থেকে অনেকটা সম্মতি ছিল কিনা, এটা কিন্তু আমরা কেউ জানি না। তো ইরান এই ক্ষেত্রে রাজি হয়েছে। একটা চাপ, তো যে জিনিস আপনি প্রথমেই বললেন যে সভ্যতা মুছে দেওয়ার, এর চেয়ে অসভ্যতা তো পৃথিবীতে কিছু হতে পারে না। এবং এই অসভ্যতার জন্য আমেরিকার 70 জন আইন প্রণেতা, মানে যারা আমাদের ভাষায় সংসদ সদস্য, যারা কংগ্রেসম্যান, এরকম 70 জন ট্রাম্পের অপসারণ চেয়েছেন। যে একজন মার্কিন প্রেসিডেন্ট এইভাবে কথা বলতে পারেন না, তারা 70 জন ট্রাম্পের অপসারণ চেয়েছেন। তাহলে কোন জায়গায় ট্রাম্প আছেন, এটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন পর্যায়ে তিনি এই মুহূর্তে আছেন। সেলিম খান, আমরা যেটা দেখলাম যে বাংলাদেশ সময়ের হিসাব যদি করি, ঘুমোতে যাওয়ার আগে আমরা দেখলাম ট্রাম্পের হুমকি যে ইরানের সভ্যতা মুছে ফেলা হবে। ঘুম থেকে উঠে ভোরবেলা আমরা দেখলাম ট্রাম্প বললেন
যুদ্ধবিরতির ঘোষণা শুনলাম আমরা। তো এই জায়গাটা, এই যে সময়ের ব্যবধান, এই সময়ে ট্রাম্প কতখানি চাপে ছিল বা ছিলেন কিনা? একটা কথা আপনাকে বলতে পারি যে আপনার ঘুমাতে যাওয়াটা ঠিক হয়নি। আচ্ছা। তাহলে আপনি পুরো সময়টা পুরো খেয়াল সময়টা রাখতে হয়তো দেখা পারতেন যেত। যে ট্রাম্প কেমন কিভাবে এটা পরিবর্তিত হয়েছে। মানে আপনার শুধু না, আমাদের আমাদের কারোরই কারণে। ঘুমানো উচিত হয়নি এরকম একটি সুসংবাদ ট্রাম্প সাহেব দেবেন। তার জন্য তো আমাদের অপেক্ষা করা উচিত ছিল। একটি রাত তো আমরা অন্তত অপেক্ষা করতেই বিনিদ্র পারতাম। রজনী কাটাতে পারতাম। তো সেই জায়গায় বলি যে ট্রাম্পের উপর চাপ ছিল যুদ্ধবিরতিতে ইরানকে রাজি করানোর। আচ্ছা। এবং ইরানই একমাত্র ও দেশ, যে দেশের তাদের সিদ্ধান্তের উপর আপনার এটা ছিল হুম। যে তারা যদি রাজি হয় তাহলে যুদ্ধবিরতি হবে। কারণ যুদ্ধবিরতিতে আমেরিকা কিন্তু ইতিমধ্যে মানে আগাম সম্মতি দিয়ে ফেলেছে। আচ্ছা। আমেরিকার পক্ষ থেকে প্রস্তাব আসছিল যুদ্ধবিরতির। সেক্ষেত্রে ইসরায়েল কিছুটা মানে হ্যাঁ নার মধ্যে ছিল। কিন্তু তারপরেও আপনাকে যে যে কথাটা মানে আমাদের দর্শকদের জন্য বলার দরকার যে ইসরায়েলের যে মানে সেই আকাশ তো পুরোপুরি সুরক্ষিত বলে দাবি করা হতো। হুম। যে আয়রন ডোম, যেন আকাশটাকে পুরোপুরি একটা লোহার বর্ম দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। এখানে যাই এসে পড়ুক না কেন, পৃথিবীর কোনো কিছুই কোনো ইসরায়েলের একজন নাগরিককে স্পর্শ করতে পারবে না। সেই আয়রন ডোম এখন আয়রন ডুম হয়ে গেছে। মানে এমন অবস্থা হয়েছে সেখানে ইরান কেন, এই হিজবুল্লাহর এমনকি হুতিদের সামান্য রকেট পর্যন্ত তারা সামাল দিতে পারছে না। অবস্থাটা এই পর্যায়ে গেছে। কারণ তাদের হাতে যে ধরনের, এর পেছনে ইসরায়েলিদের যুক্তি ছিল হচ্ছে যে আমরা তো আসলে এই হামাস এবং হিজবুল্লাহদের রকেটের জন্য আমাদের এই আয়রন ডোম তৈরি। আমাদের আয়রন ডোম তো ওই ব্যালিস্টিক মিসাইল বা ক্রুজ মিসাইলের জন্য তৈরি না। মানে অদ্ভুত যুক্তি। আচ্ছা। এখন ইসরায়েলও নিজে চাপে আছে যে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই নাজুক যে যেকোনো মুহূর্তে যেকোনো জায়গায় হামলা হতে পারে। এবং আপনার আগেও আমরা বলেছি যে ইরানের মানুষের কাছে এই যুদ্ধ একরকম, ইসরায়েলের মানুষের কাছে এই যুদ্ধ আরেক রকম। ইরানের মানুষ গতকালও রাস্তায় নেমে উৎফুল্লের সঙ্গে এবং প্রতিদিন তারা রাস্তায় নেমে আসেন এবং প্রতিদিন তারা বলেন যে মরতে হলে মরবো, কিন্তু আমেরিকাকে এত সহজে আমরা বিদেশিদের এই আমাদের রাষ্ট্র তুলে দেব না। অন্যদিকে ইসরায়েলের কি করে, ইসরায়েলের প্রতি মুহূর্তে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে তারা দৌড়াচ্ছেন হচ্ছে বাংকারে, এবং বাংকারের মধ্যে গিয়ে কিভাবে নিরাপদ আশ্রয়ে কতক্ষণ থাকতে হবে কেউ জানে না। একটা বাংকারের মধ্যে গাদাগাদি করে অসংখ্য লোক থাকেন। আবার কিছুক্ষণ পরে দেখা গেল তিনি বাড়ি ফিরে গেছেন। বাড়ি ফিরে যাওয়ার পর মুহূর্তে আবার সাইরেন বাজছে যে মানে বাংকারে ফেরত যেতে হবে। বাংকারে ফেরত যেতে হবে। এখন বাংকারে ফেরত যাচ্ছেন। তো এই তো হচ্ছে অবস্থা। তো এইখানে এই আপনার যে মানে সবচেয়ে সমস্যায় যিনি ছিলেন তার নাম অবশ্যই ট্রাম্প। আপনি এটা ঠিকই বলেছেন। কারণ ট্রাম্পের যে শর্ত ছিল সেই শর্ত ইরানের জন্য ইরান এটা মানেনি। আচ্ছা। বরং ইরান যে ১০ দফা শর্ত ছিল সেই ১০ দফা থেকে ইরান মানে তার পূর্ববর্তী ১৫ দফা শর্ত থেকে ইরান দুটো বাদ দিয়েছিল, দিয়ে ১০টা শর্তে নিয়ে আসে। অন্যান্য শর্তের কথা তো আছেই, যেটা ছিল যুদ্ধবিরতি অস্থায়ী হবে না, স্থায়ী আচ্ছা। হবে। এইটা হয়তো এই ক্ষেত্রে ইরান কিছুটা ছাড় দিয়েছে। কোন ক্ষেত্রে ইরান ছাড় দিয়েছে? যে অস্থায়ী না স্থায়ী যুদ্ধবিরতি, সেটা অস্থায়ী হয়েছে। ১৫ দিন আলোচনা চলবে। আচ্ছা। আপনার যে হরমুজ প্রণালী ওপেন করার ব্যাপারে কোনো কথা হয়নি। সেই হরমুজ প্রণালী মানে পুরোপুরি খুলে দিচ্ছে ইরান, এবং হরমুজ দিয়ে এখন আগামী ১৫ দিন যথেচ্ছভাবে যে জাহাজ চলাচল করতে পারবে। ঠিক আছে? এই দুটো ইরানের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে। অন্যদিকে আমেরিকা কি করছে? আমেরিকার প্রথম হচ্ছে যে আগামী ১৫ দিন আমেরিকা এবং ইসরায়েল তার উপরে কোনো ধরনের হামলা চালাতে পারবে না। অন্তত এই ১৫ দিন ইরানের সাধারণ মানুষ একটু স্বস্তিতে কাটাতে পারবেন, বা এটা হয়তো তাদের মানে কি বলবো কৌশলগত দিকও হতে পারে যে এর মধ্যে তাদের গুছিয়ে নেওয়ারও অনেক বিষয় আছে। এবং এই উদ্যোগটার পেছনে পাকিস্তান যে ভূমিকা পালন করেছে তাকে অবশ্যই প্রশংসা করতে হয়। আচ্ছা সেলিম খান, আমরা পাকিস্তান প্রসঙ্গে আসবো, তার আগে একটু ইসরায়েল নিয়ে কথা বলতে চাই। যুদ্ধবিরতিতে ইসরায়েলও দিয়েছে, তবে লেবানন নিয়ে তাদের কোনো একটা জটিলতা আছে সম্ভবত। আমরা বিভিন্ন গণমাধ্যমে যেটা দেখছি, আমরা দেখছি লেবাননে এখনো হামলা চালাচ্ছে ইসরায়েল। দেখুন, লেবাননের আগেই আসি যে এই যে যুদ্ধবিরতি হয়েছে, যুদ্ধবিরতিতে
ইসরায়েলকে ডাকাই হয়নি এই আলোচনার মধ্যে, ইসরায়েলকে কোনোভাবে মানে আচ্ছা। নিতে দেওয়া হয়নি। হুম। মানে ইসরায়েলের কথায় যুদ্ধবিরতি হয়নি, যুদ্ধবিরতি হয়েছে আমেরিকার কথায়, ট্রাম্প সাহেবের কথায়। আচ্ছা। প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেছেন সেটি হয়েছে এবং সেটি ইসরায়েল মানতে বাধ্য হয়েছে। ইসরায়েলের যিনি বিরোধী দলীয় নেতা আপনার ইয়াইর লাপিড, উনি এই আপনার নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন যে এটা একটা ব্লান্ডার হয়ে গেছে, এটা একটা মানে এই যুদ্ধবিরতি একটা ভয়ঙ্কর ব্লান্ডার এবং এটাতে রাজি হওয়া ঠিক হয়নি। এই আলোচনায় আপনার ইয়েকে যুক্ত করা, ইসরায়েলকে যুক্ত না করাটা তাদের জন্য অপমানজনক। এরকম নানা কথা তিনি কিন্তু ইতিমধ্যে বলে মানে তিনিও নেতানিয়াহুর অপসারণ চেয়েছেন। আচ্ছা। যে এইরকম একটা অবস্থা, একটা যুদ্ধরত দেশের একদিকে ট্রাম্পের অপসারণ চেয়েছেন ৭০ জন মার্কিন আইন প্রণেতা, হুম। যারা কংগ্রেসের সদস্য বিভিন্ন, তারা ওই যে আপনি যেটা বলছিলেন যে সভ্যতাকে আপনার ধুলোয় মুছে মিশিয়ে ফেলা দেয়া, যায় যে হুমকি। মুছে ফেলার যে হুমকি, এই হুমকিটা যুদ্ধাপরাধের শামিল বলে তারা এই জিনিসটা কিন্তু মানে আপনার মাথায় রেখেই বলেছেন যে এই ধরনের হুমকি কোনো মার্কিন প্রেসিডেন্ট উচ্চারণ করতে পারেন না। আচ্ছা তো সেলিম খান। সেক্ষেত্রে হুম। আপনার ইসরায়েল শর্ত দিয়েছে যে হ্যাঁ আমরা ইরানের ক্ষেত্রে মানতে পারি, কিন্তু লেবাননের ক্ষেত্রে আমরা এটা মানব না। এই মানা না মানাটাও কতদূর ইরানের পরে কতটুকু চাপ দিতে পারবে, কতটুকু চাপ দিতে পারবে না, সেইটা বলা মানে আগামী দিনে। তবে আমরা চাই যে এই আগামী দিনে তাদের মধ্যে একটা আলোচনা, ফলপ্রসূ আলোচনা হোক এবং ইরান যেন সম্মানের সঙ্গে তার অবস্থান টিকিয়ে রাখতে আচ্ছা, পারে। আপনি যেমনটি বলছিলেন যে নেতানিয়াহুর বিরুদ্ধে কথা বলেছেন নেতানিয়াহুরই ক্যাবিনেটের কেউ একজন। সেই জায়গাটায় আমরা দেখেছি যুদ্ধের বেশ কয়েকটা ক্ষেত্রে ইসরায়েল আমেরিকার যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলা যায় বিভিন্ন বিষয়ে। এই যে এখন আবার যুদ্ধবিরতিটা আপনি যেমনটি বললেন ট্রাম্পের সাথে ইরানের আলোচনা হয়েছে কিংবা আমেরিকার সাথে ইরানের আলোচনা হয়েছে, এখানে ইসরায়েলকে ডাকা হয়নি। এতে কি ইসরায়েল আমেরিকার সম্পর্কে ফাটল ধরতে পারে কিংবা ধরেছে কিংবা কোনো দূরত্ব আছে বলে মনে হয়? ইসরায়েল আমেরিকার সম্পর্ক আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক না ভাই বোনের সম্পর্ক নাকি ভাই ভাইয়ের সম্পর্ক, এটা বলা আসলে খুব কঠিন। এদের সাময়িক মানে মন কষাকষি হতে পারে, কিন্তু তারা দুটো আসলে এক জায়গায়। এটা নিয়ে মানে উৎফুল্ল হওয়ারও কিছু নেই, এটা নিয়ে চিন্তিত হওয়ার মতনও কিছু নেই। যে ইসরায়েল জানে যাই হোক না কেন আমেরিকা তার পাশে থাকবে, ইউরোপের অনেক দেশ তার পাশে সবসময় থাকবে। সে বড় ধরনের বিপদে পড়লে অন্য সব কিছু, সব নীতি নৈতিকতা সব কিছু ভুলে গিয়ে তারা তাদের পাশে থাকবে। সুতরাং ইসরায়েল তাদেরকে চাপে রাখতে চায় এই কারণে যেন তারা কোনোভাবে ছোটোখাটো ইস্যুতেও তার থেকে পিছলে না যায়। পিছলে না যায়। আচ্ছা, আপনি পাকিস্তানের প্রসঙ্গ আসছিল। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি অবশ্যই পাকিস্তান ধন্যবাদ পেতে পারে কিংবা পায়। সেই জায়গাটায় যে পাকিস্তান আফগানিস্তানে হামলা করে, যে পাকিস্তান ভারতে হামলা করবে বলে ঘোষণা দেয়, সেই পাকিস্তানের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কতটুকু স্থায়ী হবে? কতদিন স্থায়ী হবে? দেন এখানে পাকিস্তানটা কোনো ফ্যাক্টর না। আপনি মানে পাকিস্তান দেশ হিসাবে যে বিরাট ফ্যাক্টর সেটা না। কিন্তু কোনো একজন লোক মেডিয়েটর এরকম ধরনের এই ধরনের ঘটনার সময় কোনো একটা মধ্যস্থতাকারী লাগে। আচ্ছা। এখানে ইরানের একেবারে প্রতিবেশী দেশ হিসাবে পাকিস্তানের অবশ্যই একটা গুরুত্ব আছে। ঠিক আছে? আর যদি আমরা দেখি একসময় কিন্তু আমেরিকার সঙ্গে চীনের কোনো সম্পর্ক ছিল না। এই আমেরিকা ও চীন যে সুসম্পর্ক প্রতিষ্ঠা হয় সেই ১৯৭১ এর পরে কিসিঞ্জারের আপনার চীনে যাওয়ার মানে গোপনে ওই পাকিস্তানে এসে পাকিস্তান থেকে সেখানে চীনে যাওয়ার এই যে বিষয়গুলো এইগুলো কিন্তু পাকিস্তানের মধ্যস্থতাই হয়েছিল। আচ্ছা। ঠিক আছে? এই সময়কালে আমরা যেটা জানতে পারছি বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা হচ্ছে যে পাকিস্তানের যে ফিল্ড মার্শাল আসিম মুনির, উনি প্রতিদিনই নিয়মিতভাবে একদিকে এ আপনার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগাচির সঙ্গে কথা বলছেন। হুম। আরেকদিকে মার্কিন যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তার সঙ্গে যোগাযোগ রেখেছেন। আচ্ছা। দুই পক্ষের সঙ্গেই মূল যোগাযোগটা পাকিস্তানের পক্ষে রাখছেন হচ্ছে এই যে আচ্ছা। ফিল্ড মার্শাল আসিম মুনির। আসিম মুনির যেটা কাটছেন তাকে সাহায্য করছে যারা, তার মধ্যে তুরস্ক অন্যতম, তার মধ্যে মিশর অন্যতম এবং আচ্ছা। অন্যদেরও আপনি দেখেন যারা আক্রান্ত ওই যুদ্ধে না থেকেও যারা জড়িয়ে পড়েছে উপসাগরীয় দেশগুলো, তাদেরও কম বেশি চাপ কিন্তু আপনার পাকিস্তান বা এদের উপর বা সমর্থন এটা ছিল। আচ্ছা। এটা থাকার কারণেই কিন্তু তা পাকিস্তান পাকিস্তানের এই জন্য কাজটি কাজটি করতে কিছুটা পেরেছে সহজ হয়েছে। এবং ইরানও পাকিস্তানকে বিশ্বাস করেছে
আমেরিকাও পাকিস্তানকে বিশ্বাস করেছে। এই বিশ্বাস করার কারণে ইসলামাবাদে এই মানে দুই পক্ষের মধ্যে যে মিটিং বা আলোচনা সেটা হয়তো খুব শিগগির শুরু হবে। এইটা আর ওই মানে জর্ডন বা জেনিভায় হবে না, এটা ইসলামাবাদে এই মিটিংটা হবে। এবং এক্ষেত্রে পাকিস্তান সরকার বা পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন সদস্যরা এইখানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবেন। সেলিম খান, আমরা যত দিন আমরা যুদ্ধ চলেছে সে সময় আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প এক এক সময় এক এক কথা বলছেন। আমেরিকার কোনো হামলা হলে কিংবা কোনো ক্ষতি হলে সেটা স্বীকারও করছেন না। সেই জায়গাটায় একটা কথা উঠেছে বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখলাম যে ইরানে আমেরিকান যে ক্রু হারিয়ে গিয়েছিলেন, নিখোঁজ হয়েছিলেন, তাকে উদ্ধারের সময় এটা একটা স্থল অভিযান পরিচালনার চেষ্টা করেছিল আমেরিকা, এবং ওই স্থল অভিযানে সফল না হয়েই আমেরিকা যুদ্ধ থেকে পিছু হটলো। বিষয়টা কি এরকম? এইটা ধরুন নানা ধরনের স্পেকুলেশন, যেহেতু যে ক্রুকে উদ্ধার করা হয়েছে তার ছবি কিন্তু প্রকাশ করা হয়নি, প্রকাশ্যে কোনো কিছু আসেনি, ঠিক আছে? ফলে না মানুষের মধ্যে নানা ধরনের গুঞ্জন তৈরি হবে, এটাই স্বাভাবিক। এবং ওই যে ক্রু আপনার যিনি পাইলট ছিলেন, সেই পাইলটকে উদ্ধার করে কিভাবে আনা হয়েছে, তিনি কতটা আহত বা এমনকি তার ধরেন তিনি যে সময় সার্ভিং অফিসার হিসেবে প্রত্যেকের তো একটা ছবি থাকে, তো তাদের সেই ছবিও প্রকাশ করা হয়নি। এইটার কারণে আপনার সন্দেহ নানাভাবে দানা বেঁধেছে। 2 নাম্বার হচ্ছে যে এই যে অভিযানটা পরিচালিত হয়েছে, এই অভিযানে বলা হচ্ছে যে 135টি যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার অংশ নিয়েছিল। আচ্ছা, এটা ইরান পরবর্তীতে জানিয়েছে যে এই যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার অংশ নিয়েছিল। তাহলে মানে প্রশ্ন হচ্ছে যে এতগুলো যুদ্ধ বিমান আর হেলিকপ্টার কখনো একজন মার্কিন বৈমানিককে বা মানে উদ্ধারের জন্য ব্যবহার হবে না। তাদের ইন্টেনশন ছিল ভিন্ন। একটা থাকতে পারে যে তারা স্থল অভিযান একটা ছোট মাপে শুরু করে দেখতে চেয়েছিলেন যে ইরান কিভাবে কিভাবে প্রতিরোধ করতে পারে। সেই প্রতিরোধের ক্ষেত্রে দেখেছেন যে তীব্র প্রতিরোধের মুখে পড়ে তাদের অনেকগুলো হেলিকপ্টার এবং প্লেন কিন্তু যুদ্ধবিমান কিন্তু ধ্বংস হয়েছে। ফলে তারা আসলে কি উদ্দেশ্যে গিয়েছেন, কেউ বলেন ইউরেনিয়াম চুরি করে, যে আপনার প্রায় 60 কেজি না 100 কেজির মতন যে ইউরেনিয়াম, সমৃদ্ধ ইউরেনিয়াম আছে যা 60% এর উপরে এনরিচমেন্ট করা, সেই ইউরেনিয়ামটাকে মানে ছিনতাই করে নিয়ে আসার জন্য আমেরিকা এই অভিযান পরিচালনা করে বলে বিভিন্ন জনের অভিযোগ আছে। তাহলে কোনটা সত্য, এই জিনিসটা এমন হতে পারে যে ক্রুকে উদ্ধার করতে বলেছেন তিনি উদ্ধার হননি, তার জীবন রক্ষার জন্য দ্রুত আপনার করা দরকার, যুদ্ধবিরতি করা দরকার, সেই জন্য এই আলোচনা এই ধরনের তবে এখানে যাই হোক, ইরান এবং দুইজনই একটা প্রাজ্ঞতার পরিচয় দিয়েছে। বিশেষত ইরানের তার যে ক্ষয়ক্ষতি, তার যে একতরফা, তার বিরুদ্ধে যে অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে ইরান অবশ্যই একটা প্রাজ্ঞতার পরিচয় দিয়েছে এবং ইরান সবসময় এটা দিয়ে আসছে যুদ্ধের শুরু থেকেই। তবে এই ক্ষেত্রে যদি কেউ বিমর্ষ হয়, যদি কেউ নিজেকে পরাজিত মনে করে এবং পরাজিত মনে করছে, সেটা হলো ইসরায়েলের এখন মানে মুখ রক্ষা করাটা খুবই শক্ত। আচ্ছা সেলিম খান, আমরা শেষ করার আগে আমরা ইরানের যে শর্ত, সেই শর্ত ছিল যে হরমুজ প্রণালীতে ইরান একটি টোল আরোপ করবে, যে টোলের ভাগাভাগি হয়তো ওমানের সঙ্গেও হবে। তো এই টোল আরোপে জ্বালানি তেলে, বহির্বিশ্বে জ্বালানি তেলের কোনো প্রভাব পড়বে কিনা, বাজার দরে প্রভাব পড়বে কিনা, আর যুদ্ধবিরতির খবরে বৈশ্বিক যে তেলের বাজার তার অবস্থা কি? আপনার যুদ্ধবিরতির খবর শুধু সবেমাত্র আসলো, তো এর প্রভাব পড়তে একটুখানি সময় লাগবে। আশা করি যে মানে বিভিন্ন ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেটে তার প্রভাব মানে ভালোই প্রভাব পড়বে, ইতিবাচক প্রভাবই পড়বে। আপনার তেলের দামও হয়তো $100 নিচে আসবে, কিন্তু খুব নিচে আসবে বলে আমি বিশ্বাস করি না। কারণ এটা একটা ক্ষণস্থায়ী 15 দিনের একটা বাফার জোন, যে জায়গার মধ্যে 15 দিনের মধ্যে আপনাকে কিছু একটা হেস্তনেস্ত করতে হবে, যে হয় আপনাকে এগ্রিমেন্টে পৌঁছাতে হবে অথবা আপনি আবার যুদ্ধ শুরু হবে। ঠিক আছে? আর আপনি যেটা বলছেন যে ইরান কিন্তু এই 15 দিনের মধ্যে ওই হরমুজ নিয়ে যা ছিল আগে সেভাবেই কিন্তু মানে কোনো টোলও না, কিছু না, টোল মুক্ত অবস্থায় মানে জাহাজগুলো যাতায়াত করতে পারবে। এর জন্য কোনো পয়সা কিছু তাকে দিতে হবে না এবং নিরাপদেই যাতায়াত করতে পারবে। এই শর্তেই কিন্তু যুদ্ধবিরতি হয়েছে।
সব কিছু আগের মতোই থাকবে, শুধুমাত্র ইসলামাবাদে আলোচনা হবে এবং এই 15 দিনের মধ্যে যদি দুই পক্ষ এক জায়গায় পৌঁছাতে পারে তাহলে তাদের যুদ্ধবিরতিটা স্থায়ী হবে। যুদ্ধবিরতিটা স্থায়ী হবে। স্থায়ী। যুদ্ধবিরতি না, হয়তো একটা শান্তি একটা শান্তি। আসতে পারে। আমরা সবাই চাইবো সেই শান্তি যত দ্রুত এই বিশ্বে ফিরে আসে ততই আমাদের সবার জন্য ভালো। কারণ বিশ্ব আজ এমনভাবে একটা মানে মালা গাঁথার মতন গেঁথে গেছে সব দেশ, যে একটি দেশ আক্রান্ত হলে, একটি জায়গায় সমস্যা তৈরি হলে সেই সমস্যার প্রভাব কিন্তু সারা আমাদের বিশ্বের উপরেই পড়ে। গায়ে এসে লাগে, সারা বিশ্বের মানুষের গায়ে এসে লাগে। ধন্যবাদ সেলিম খান। দর্শক, এখন এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন চর্চার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।